হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডুয়ান্ট্রো। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। তোমরা জানো সামনে ডব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে, ভোটের পরেই হয়তো হবে। তো সেই প্রিলিমসকে টার্গেট করে আমরা ডব্লিউবিসিএস এ আসতে পারে এমন কোয়েশ্চেন্স চ্যাপ্টার ধরে ধরে আমরা ডিসকাস করছি, ইন ডিটেলসে ডিসকাস করছি, যাতে এমসিকিউ এর সাথে সাথে যে পুরো চ্যাপ্টারের মোটামুটি একটা একটা টপিকটাকে বুঝতে গেলে রিলেটেড যা যা ইনফরমেশন আমাদের দরকার সেগুলো আমরা প্যারালালি আলোচনা করছি। তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছো, যাদের ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম রয়েছে, দুর্বলতা রয়েছে, তোমরা এই এপিসোডটা পুরো পুরো সিরিজটা, এপিসোড বলবো না, পুরো সিরিজটা যেটা আছে প্রথম থেকে পরপর পরপর তোমরা দেখতে থাকো। আমি ইনিশিয়াল ফেজে যেগুলো এত মাথা দেওয়ার মতো কিছু নয় সেগুলো করাবো, আর পরবর্তী শেষের দিকে আমরা যেগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সেগুলো আমরা করবো, যেমন মানি ব্যাংকিং, ব্যালেন্স অফ পেমেন্ট, পাবলিক ফাইন্যান্স, সেগুলো আমি করাবো। তো তবে আশা করা যায় প্রিলিমস এর আগে আগে হয়ে যাবে, টাটকা টাটকা করে তোমরা নামিয়ে দিয়ে আসতে পারবে। বেশি কেউ তোমরা দেখো না, যে কজন তোমরা সিরিয়াস আছো, যারা তোমরা দেখো, যদি তোমাদের এটা কাজে লেগে থাকে, চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, নিচে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। আজকে আমরা যে টপ 25টা কোশ্চেন আলোচনা করব। তো আজকের আমার চ্যাপ্টারটা কোনটা একবার দেখে নাও। আজকের মূলত আমরা আলোচনা করব পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। নীতি আয়োগ এবং 5 ইয়ার প্ল্যান যেগুলো ছিল সেগুলো অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। প্রচুর, প্রায় 200টা মতো এমসিকিউ আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা পভার্টি এবং আনএমপ্লয়মেন্টের উপরে যে মেন যে কোশ্চেন্স গুলো যেগুলো পড়ে যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, এগুলো হয়তো আমি ডব্লিউবিসিএস এর প্রিলিম স্পেশাল বলে তোমাদের পড়াচ্ছি। এই কোশ্চেন্স গুলো সিমিলারলি একইভাবে ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস এর মেন্স। বেসিক্যালি মেন্স এবং প্রিলিমস এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। একটাতে 100 খানা কোশ্চেন থাকে, আর একটাতে দুটো মিলে 25টা কোশ্চেন থাকে, পলিটি এবং ইকোনমি মিলে। তো যাক, নাম্বার অফ কোশ্চেন্স কম, নাম্বার অফ কোশ্চেন ওখানে বেশি। এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ডিটেলসে পড়াচ্ছি। ঠিক আছে, এবার দেখতে থাকো, আশা করি তোমাদের কাজেই লাগবে। চলো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস অ্যাবসলিউট পভার্টি। তো বলছে, আচ্ছা পভার্টি কাকে বলে? পভার্টি বলতে বোঝা যায় এমন একটা কন্ডিশন যেখানে একজন ব্যক্তি তার বেসিক যে নেসেসিটি সেগুলো সে ফুলফিল করতে পারছে না। বেসিক্যালি এরকম কোনো ইউনিভার্সাল কোনো সংজ্ঞা নেই যে এটাই পভার্টি ডেফিনেশন। এটাকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে এটাকে ডিসক্রাইব করা হয়। তো মোটামুটি যেটা আমি তোমাদেরকে বললাম, মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন। ওকে, তো চলো, তো অ্যাবসলিউট পভার্টি কাকে বলে? তো অ্যাবসলিউট পভার্টি বলতে বোঝায় যে এটা এমন একটা সিচুয়েশন যখন একজন মানুষ যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান বলে না, রুটি কাপড়া মাকান, যখন কেউ এফোর্ড করতে পারবে না, তখন আমরা তাকে, সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? অ্যাবসলিউট পভার্টি বলি। ঠিক আছে, আচ্ছা কি বলছে, which of the following best describes absolute poverty? Income inequality between countries. আচ্ছা, এই যে ইনকাম ইনইকুয়ালিটি বিটুইন কান্ট্রি, আমরা যদি পভার্টিকে মেজার করি না, তাহলে পভার্টি মেজারের অনেকগুলো থিওরিজ রয়েছে। এটা ওয়ান অফ দ্য থিওরিজ হচ্ছে এটা, যে দুটো কান্ট্রির মধ্যে ইনকাম ডিফারেন্স বার করা, এটাকে বলা রিলেটিভ পভার্টি। কিন্তু এটা কিন্তু অ্যাবসলিউট পভার্টি নয়। Inability to afford luxury goods, inability to afford basic necessities like food, shelter, clothing. So this is the right answer. ঠিক আছে, মনে থাকবে। চলো তাহলে absolute poverty কাকে বলে? Absolute poverty refers to a situation, condition where a person cannot meet basic needs, যেমন ফুড, ক্লথিং, শেল্টার, এগুলো যখন সে অ্যাফোর্ড করতে পারবে না, ওকে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাবসলিউট পভার্টি বলবো। এটা ডব্লিউবিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগে বহুবার পরীক্ষায় এসেছে। কখনো কখনো এই পভার্টিকে মেজার করার জন্য ক্যালোরি ইনটেক কেও নেওয়া হয়। ওকে, তো বলা হয় কি 2400 কিলো ক্যালোরি যদি কেউ খাবার ইনটেক করতে পারে পার ডে, তাহলে আমরা তাকে বলবো যে সে পভার্টিতে বিলং করে না। স্পেসিফিক্যালি যদি এটাকে বলা হয়, তো বলা হয় কি, যে মোটামুটি 2250 KCL অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, তো বেসিক্যালি 2100 আর হচ্ছে 2400 বলে রাখা হলো। 2400 ক্যালোরি যেটা, এটা অ্যাকচুয়ালি রুরাল এরিয়ার জন্য, লোকজন খাটে বেশি। 2100 হচ্ছে এটা আরবান এরিয়ার জন্য। ঠিক আছে, আর 2250 হচ্ছে অ্যাভারেজ, যে মোটামুটি একজন ব্যক্তি যদি 2250 কিলো ক্যালোরি যদি সে খাওয়ার যদি সে এফোর্ড করতে পারে, তাহলে বোঝানো হবে যে সে আর যাই হোক গরিব নয়। দ্য গিনি কোএফিসিয়েন্ট ইজ ইউজ টু মেজার। বলছে গিনি কোএফিসিয়েন্টটা যে ব্যবহার করা হয় নিচের কোনটা মেজার করার জন্য? দেখো, এই গিনি কোএফিসিয়েন্টের সঙ্গে লরেন্জ কার্ভের একটা সম্পর্ক আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। বেসিক্যালি একটা হচ্ছে ইনকাম এবং তার ইনকাম ডিস্ট্রিবিউশন কিরকম, এই দুটোর মধ্যে ডিফারেন্স যত বেশি হবে, তো ধরে নেওয়া হয় যে ইনকাম ইনইকুয়ালিটি তত বেশি। ঠিক আছে, 0 মানে হচ্ছে পারফেক্টলি ইকুয়ালিটি, 1 মানে হচ্ছে ইনইকুয়ালিটি বেশি। তো সেইটা ইন্ডিয়ার নিয়ার অ্যাবাউট, ইন্ডিয়ার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। ইন্ডিয়াতে ইনকাম ইনইকুয়ালিটি
প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর। এটা কিন্তু ইন্ডিয়ার একটা অন্যতম একটা প্রধান সমস্যা, যে ইন্ডিয়াতে যে ইনকাম যেটা হয়, ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট চ্যাপ্টারে তোমরা পড়েছো, যে আমরা শুধু পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, ন্যাশনাল ইনকাম বেড়ে গেল, ইকোনমিক গ্রোথ হলো, ইকোনমিক ডেভেলপমেন্ট হলো কি? ঠিক আছে, সেই দিকে আমরা কিন্তু পিছিয়ে আছি। আমরা কিন্তু আমাদের ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু অনেক বেশি। যাক, সে কথা, মেন কথা তো বলছি গিনি কোএফিসিয়েন্ট ইজ ইউজ টু মেজার। তো কি হবে তাহলে? সেটা হবে কি? ইনকাম ইনইকুয়ালিটি ইজ দ্য রাইট আনসার। ওকে, বেশ। ওয়ান মানে কি? ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি রয়েছে এখানে। বলছে হুইচ কমিটি সাজেস্টেড 2400 কিলো ক্যালোরি ফর রুরাল এন্ড 2100 কিলো ক্যালোরি ফর আরবান পপুলেশন টু এস্টিমেট পভার্টি। যে একটু আগে তোমাদেরকে বললাম আমি, তো সেটা কোন কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল? মাথায় রাখবে, এটা দিয়েছিল কে? আলাগ কমিটি। ঠিক আছে, আলাগ কমিটি অ্যাপয়েন্ট করা হয়েছিল কবে? 1979-এ। বেসড অন পভার্টি এস্টিমেশন, তারা কি করেছিল? যে ক্যালোরি ইনটেককে প্রাধান্য দিয়েছিল পভার্টিকে মেজার করার জন্য। কোন কমিটি? আলাগ কমিটি। ঠিক আছে, এই কমিটিগুলোর কথা মনে রাখো, তেন্ডুলকর কমিটি, লাখদেওয়ালা কমিটি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ডাজ দ্য টার্ম হেড কাউন্ট রেশিও মেজার? বলছে এই হেড কাউন্ট রেশিও নিচের কোনটা মেজার করে? দেখো, হেড কাউন্ট রেশিও বলতে কোনো একটা জায়গা রয়েছে, সেখানে টোটাল পপুলেশনের সঙ্গে কতজন গরিব, তো এই রেশিওটাকে বলা হয় কি? হেড কাউন্ট রেশিও। দ্য পার্সেন্টেজ অফ আনএমপ্লয়েড ইন ওয়ার্কফোর্স, না একদমই না। নাম্বার অফ স্কিল ওয়ার্কার্স ইন আরবান এরিয়া, একদমই না। শেয়ার অফ পপুলেশন লিভিং বিলো পভার্টি লাইন, আর কি? রেশিও অফ আরবান টু রুরাল পুয়ার। শেয়ার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন। তাহলে হোয়াট ডাজ দ্য টার্ম হেড কাউন্ট রেশিও? রেশিও অফ আরবান টু রুরাল পুয়ার? না, না, এটা নয়। সি ইজ দ্য রাইট আনসার, শেয়ার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন। ওকে, সি ইজ দ্য রাইট আনসার। মাথায় রাখবে, হেড কাউন্ট রেশিও রেফার্স টু দ্য, কি বলছে? প্রপোর্শন অফ পপুলেশন বিলো দ্য পভার্টি লাইন। আর কমন পভার্টি এস্টিমেশন যেটা ইউজ করতে ব্যবহার করে কোনো জায়গায়, টোটাল যা পপুলেশন, যখন কোনো একটা জায়গা রয়েছে, এখানে 10 জন রয়েছে, যার মধ্যে 3 জন গরিব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি? হেড কাউন্ট রেশিও। হোয়াট ইজ দ্য কি ফিচার অফ লরেঞ্জ কার্ভ? তো লরেঞ্জ কার্ভের কি ফিচার কোনটা? একটু আগে যে কার্ভটা তোমাদের দেখিয়েছিলাম, এই কার্ভটা হচ্ছে লরেঞ্জ কার্ভ। তো বলছে যে কি বলেছে? মেজার প্রাইস ইনফ্লেশন, না একদমই নয়। রিপ্রেজেন্ট জিডিপি গ্রোথ, একদমই নয়। শো ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, একদমই ঠিক কথা। সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো এটা কিন্তু মাথায় রাখবে। বেশি লরেঞ্জ কার্ভ গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অর ওয়েলথ অ্যাক্রস আ পপুলেশন। ঠিক আছে, মনে রাখো, এটা পরীক্ষায় খুবই আছে, যেগুলো করাচ্ছি সবকটাই আসার মতো আর কি। দ্য কনসেপ্ট অফ ভিসিয়াস সার্কেল অফ পভার্টি ইজ অ্যাট্রিবিউটেড টু, ঠিক আছে, এটা রেগনার নার্ভস দিয়েছিলেন। ঠিক আছে, রেগনার নার্ভস জিনিসটাকে বলে দিই, শোনো। বলছে কোন একটা দেশ গরিব, এবারে এই কোন একটা দেশ গরিব, সেখান থেকে বেরোনোর জন্য অনেকগুলো থিওরি রয়েছে। কিছু তো হয় ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি, কিছু হয় আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি। তো ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজির যারা দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন এই নার্ভস। বুঝতে পারলে? এই রেগনার নার্ভস। আচ্ছা, ইনি কি বলেছিলেন? বলছে যে কোন একটা দেশ গরিব কেন? বলছে কোন একটা দেশ গরিব এই কারণে। পভার্টি কেন? না বলছে ইনকাম কম। ইনকাম কেন কম? না লোকজনের পড়ালেখা নেই, তাদের স্কিল ভালো নয়। কেন তাদের স্কিল ভালো নয়? না তারা ইনকাম করতে পারে না, আবার ঘুরে ফিরে সেই একই জায়গায়। কেন তারা ইনকাম করতে পারে না? সবকটা ঘুরে 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 সে একই জায়গায় আসবে, তারা গরিব। মোরাল অফ দ্য স্টোরি। তো এই চক্রকে বলা হয় কি? ভিসুয়াস সার্কেল অফ পভার্টি, বাংলায় যাকে বলে দারিদ্রের দুষ্ট চক্র। ঠিক আছে, তো এটাকে ভাঙার জন্য নার্ভস তিনি বলেছিলেন কি যে টোটাল যা একটা দেশে যা রিসোর্স আছে, যদি সবকটাকে ইকুয়ালি তাদের সেক্টরের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে ইকোনমি তাদের বুস্ট হবে। এটা তার একটা চিন্তা ভাবনা ছিল, তাদের থিওরি ছিল। ঠিক আছে, এটা মাথায় রেখো। রেগনার নার্ভস ডেভেলপ দ্য কনসেপ্ট showing how low income leads to low savings, low investment and again low income. ওকে, তো এই চক্রাকার যে চলতে থাকে, এটাকে বলা হয় কি? ভিসুয়াস সার্কেল অফ পভার্টি। ওকে, আন্ডার দ্য MGNREGA scheme, how many days of guaranteed wage employment is provided annually? একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই, শোনো বাবা। এই যে MGNREGA, না জেনারেলি তোমাদের এমনি ঠিক আছে পড়ার সময় আমরা মনরেগা বলে বলি, এটা বলবে না, যদি আর বলার মতো প্রভিশনই নেই, কারণ প্রভিশনটাই উঠে গেছে, আজ আর নেই। এখানে জয় রামজি বিল চলে এসছে, তোমরা জানো, সাথে বলে MGNREGA আজ আর নেই। ধরে নাও তর্কের ক্ষেত্রে এখনো পর্যন্ত যদি পিএসসি কোশ্চেন্স করে, যদি ধরে নাও, এবং সেখানে ইন্টারভিউ তোমরা যারা দিতে যাবে, স্পেসিফিক্যালি বলছি,
তো সেখানে কিন্তু এই মনরেগা কথাটা তোমরা বলবে না, বোঝা গেল? এমজি এনআরইজিএ যা আছে সেটাই বলবে, মনরেগা কথাটা বলবে না, ঠিক আছে? আচ্ছা বেশ। তো 2005 সালে তোমরা জানো আশা করি, তাই না, নেওয়া হয়েছিল আমাদের। তো এই বছর থেকে লাস্ট 2025 থেকে তাকে আমরা ডিসকন্টিনিউ করে দিয়ে তার জায়গায় জয়রাম জি বিল এর কথা আমরা বলেছি, সেখানে আমরা 150 দিনের কাজের কথা বলেছি, রাইট? আশা করি তোমাদের মনে আছে। তো কি বলছে, আন্ডার এমজি এনআরজি স্কিম হাউ, হ্যাঁ কত যায়, 100 দিনের কাজ। ঠিক, তোমরা জানো আশা করি 100 দিনের কাজ পাবে কে না, এমজি এনআরজি, গ্যারান্টেড 100 ডেজ অফ ওয়েজ এমপ্লয়মেন্ট পার ইয়ার টু রুরাল হাউস হোল্ডস। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। Which type of unemployment occurs when workers voluntarily leave jobs and look for better one? বলছে একজন ব্যক্তি তিনি স্বেচ্ছায় কোন একটা চাকরি ছেড়ে দিয়েছেন, নতুন একটা চাকরি তিনি জয়েন করবেন বলে তিনি ভেবেছেন বা গেছেন। তো এইরকম টাইপের আনএমপ্লয়মেন্টকে কি বলে তোমরা জানো আশা করি, এটাকেই তো বলে কি, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, রাইট? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে একজন ব্যক্তি তিনি ধরে নাও কোনো একটা এক্স নামক কোনো একটা কোম্পানিতে তিনি কাজ করতেন, তিনি ওয়াই নামক কোম্পানিতে তিনি জয়েন করবেন। তো ইন বিটুইন এইটা ছাড়া এবং নেক্সটটাতে জয়েন করা মাঝখানে যে টাইম পিরিয়ডটা থাকে, সেই সময় তিনি যে আনএমপ্লয়মেন্ট থাকে, সেই যে সিচুয়েশনটাকে তাকে বলা হয় কি, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেশের স্ট্রাকচারগত খারাপের কত কারণে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হয়। সিজনাল আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় কি, যে কোনো একটা পার্টিকুলার সিজন, ধরে নাও জয়নগরের যারা মোয়া ব্যবসায়ী বা যারা মোয়া তৈরি করে যে কারিগর যারা আছে, তো দেখা যাবে তারা শীতকালে এই 3টে মাস তারা কাজ পায়, বাকি অন্যান্য সময় তারা অন্যান্য কাজকর্ম করে বেড়ায়, সেরকম সকল তাদের এরকম কাজ থাকে না। বা তুমি যদি দেখো আমাদের কৃষকদের কথাই যদি বলা যায়, তো যখন চাষবাদ হয় তখন তারা এনগেজ থাকে, বাকি সময়টা সেরকম তাদের এনগেজমেন্ট থাকে না। তো এইরকম টাইপের আনএমপ্লয়মেন্টকে আমরা কি বলবো, যে সিজনাল আনএমপ্লয়মেন্ট, পার্টিকুলার কোনো একটা সময় কাজ থাকবে, বাকি সময় থাকবে না। ওকে বেশ। ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট কাকে বলে? ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায়, বাংলায় যদি বলি, ছদ্মবেশী বেকারত্ব। কাকে বলে ছদ্মবেশী বেকারত্ব? ধরুন কোনো একটা কাজ আছে, যে কাজটা দুজন মিলে করতে পারবে, ওকে, কিন্তু একজন গিয়ে বলছে আমিও কাজ করতে চাই, এবং সে জোর করে ওই কাজটা করলো। অ্যাকচুয়ালি দুজনের কাজ 3জন মিলে করলো। এবার কাজটা যখন হয়ে যাবে, আমি ডেফিনেট করে বলতে পারবো না যে কোন সেই ব্যক্তি যে কাজ করেনি। আমি 3জনকে যদি যোগ করি, তাহলে টোটাল তার যা ওয়েস্ট হয়েছে, সেটা কোনো একজনের যে ওয়ার্ক ফোর্স তার সঙ্গে সমান হবে। তাই বলা হয় যে মার্জিনাল আনএমপ্লয়মেন্ট যদি দেখা যায় না, জেনারেলি মার্জিনাল আনএমপ্লয়মেন্ট দেখা যায় আমাদের রুরাল ইকোনমিতে, এগ্রিকালচারাল ইকোনমিতে এই মার্জিনাল আনএমপ্লয়মেন্টটা দেখা যায়। ভারতবর্ষে এই মার্জিনাল আনএমপ্লয়মেন্ট সব থেকে বেশি রয়েছে। কখনো কখনো প্রশ্ন করে যে এই মার্জিনাল আনএমপ্লয়মেন্ট হলে এক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টিভিটি কত হয়, ঠিক আছে? তো মার্জিনাল মানে বোঝায় এক্সট্রা 1 ইউনিট। মার্জিনাল কস্ট যদি বলে যে কোনো 1 ইউনিট উৎপাদন করতে এক্সট্রা যা কস্ট হয়, তাকে বলবো কি আমরা, মার্জিনাল কস্ট, জানো তো? আর এখানে কি বলেছে, মার্জিনাল আনএমপ্লয়মেন্ট, ওই যে একজন ব্যক্তি এমপ্লয়েড হয়েছে বেসিক্যালি, কিন্তু বেসিক্যালি তার কোনো প্রোডাক্টিভিটি নেই। তার কোনো প্রোডাক্টিভিটি নেই মানে মার্জিনাল আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি হয় 0। এই কথাটা মাথায় রাখবে, পরীক্ষায় কখনো কখনো জানতে চায়। ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ইজ এ কি ক্যারেক্টারিস্টিক অফ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট? তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের প্রধান চরিত্র কি জানতে চেয়েছে। হাই ইনকাম ইনইকুয়ালিটি বলেছে, বেশ। তারপরে মোর ওয়ার্কার্স দেন নিডেড উইথ 0 মার্জিনাল প্রোডাক্টিভিটি। এই কথাটাই আমি তোমাদেরকে এখন বলছিলাম। অ্যাকচুয়ালি যা লাগবে তার থেকে বেশি ওয়ার্কার আমার আছে, তো এক্সট্রা যারা কাজ করছে তাদের কোনো বেসিক্যালি তারা কোনো প্রোডাক্টিভিটি জেনারেট করেনি, ঠিক আছে? বেশ। নেক্সট কোশ্চেন আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডাইরেক্ট কজ অফ পভার্টি ইন ইন্ডিয়া? তো কোনটা একটা সরাসরি আমাদের দেশের দারিদ্রতার কারণ নয়? সরাসরি, ইনডাইরেক্টলি হতে পারে, হয়তো ডাইরেক্টলি নয়। কোনটা জানতে চেয়েছে? বলছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড 100% হবে। লো ক্যাপিটাল ফরমেশন, এটাও হবে। হাই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আচ্ছা তুমি দেখেই বুঝতে পারছো হাই ফরেক্স রিজার্ভ যদি হয় এটা কিসের কারণ? ডেফিনেটলি না। তো দেখেই বুঝতে পারছো সি ইজ দ্য রাইট আনসার। ফরেক্স রিজার্ভ যত বেশি হবে না, স্বাভাবিকভাবে আমাদের দেশের ইকোনমি তত স্ট্রং হবে, আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে, এগুলো সব পজিটিভলি এফেক্ট করবে। বেশ। নেক্সট কি বলছে? দ্য পভার্টি এস্টিমেশন মেথড ইন্ট্রোডিউসড বাই দ্য তেন্ডুলকর কমিটি ফোকাসড অন। একটু আগে আমরা একটা কমিটির কথা আমরা পড়েছিলাম, রাইট? সেখানে আমরা ক্যালোরি ইনটেকের কথা আমরা দেখেছিলাম। এখানে কি বলছে যে তেন্ডুলকর কমিটি
নিচের কোনটা জোর দিয়েছে? বেশ, আলাগ কমিটি তো পড়লাম আমরা, রাইট? ক্যালোরি ইনটেক হবে? হবে না। ইনকাম ফ্রম এগ্রিকালচার, মিক্সড রেফারেন্স কনজাম্পশন বাস্কেট, আর একটা কি বলছে, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। তেন্ডুলকর কমিটি জোর দিয়েছিল মিক্সড রেফারেন্স কনজাম্পশন বাস্কেটের উপরে। সি ইজ দা রাইট আনসার। ওকে, চলো দেখো, Tendulkar committee introduced a mixed reference period consumption basket approach to better reflect expenditure pattern. এটা মাথায় রাখবে। তাহলে যদি কালকে তোমাকে জানতে চাই যে নিচের কোন কমিটিটা বা কোন কমিটিগুলো ইজ রিলেটেড টু পভার্টি, ওকে, পভার্টির সঙ্গে রিলেটেড কমিটি কোনগুলো, দেখে যেন তুমি চিনতে পারো। চলো, which type of unemployment is commonly found in agriculture dominated rural India? একটু আগে আমি বললাম, তাহলে এখানে আমরা একটু আগে যেগুলো বললাম, তো সেখানে স্ট্রাকচারাল আছে, সিজনাল আছে, হ্যাঁ, তারপরে সাইক্লিক্যাল আছে, আর টেকনোলজিক্যাল আছে। তো দেখেই বুঝতে পারছো গ্রামাঞ্চলে কি হবে, সিজনাল আনএমপ্লয়মেন্ট হবে। তো বেসিক্যালি এখানে মার্জিনাল আনএমপ্লয়মেন্টের কথাটা তো এখানে বলা নেই। তো এদের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সিজনাল আনএমপ্লয়মেন্ট। দেখো গ্রাম, একটু আগেই তো বললাম যে সিজনাল আনএমপ্লয়মেন্টটাই কিন্তু আমরা দেখতে পাবো রুরাল এগ্রিকালচারাল সেক্টরে। ঠিক আছে, চলো মাথায় রাখবে কিন্তু এটা। আচ্ছা, যদি কোনো একজন ব্যক্তি বছরে 183 দিনের কম কাজ পায়, তাহলে তাকে কিন্তু ধরে নিতে হবে যে তার আনএমপ্লয়মেন্ট রয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে এইটা। আচ্ছা, নেক্সট বলছে, দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট MGNREGA ওয়াজ এনাক্টেড ইন, কবে হয়েছিল? একটু আগেই আমি তোমাদেরকে বললাম, এটা হয়েছিল 2005 সালে, তাই না? কেন না, এনহ্যান্সিং লাইভলিহুড সিকিউরিটি ইন রুরাল এরিয়া হয়েছে, তাই না? আমাদের রুরাল ইকোনমিতে কিন্তু MGNREGA এর এফেক্ট কিন্তু প্রবল, স্পেসিফিক্যালি উইমেন এমপাওয়ারমেন্টে। বলবে কিভাবে হলো? একটা রিসেন্টলি একটা স্টাডি বলছে, আমি সমস্ত কিছু বাদ দাও, বলছে যেই সমস্ত মহিলা কর্মীরা যারা কিনা MGNREGA তে কাজ করেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা গেছে, পুরুষদের তুলনায় মহিলারা ওই টাকাটাকে ইউটিলাইজ করেছে অনেক বেশি, এবং অ্যাজ এ হোল ওই টাকাটাকে কাজে লাগিয়ে সেখান থেকে যে প্রোডাক্টিভিটি জেনারেশনের দিক থেকে দেখতে গেলে মহিলারা এগিয়ে আছে। বুঝতে পারলে? তো এটা কিন্তু একটা ভালো গুড সাইন, মাথায় রাখবে। হুইচ ইন্ডেক্স কম্বাইন্স হেলথ, এডুকেশন অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ড টু মেজার মাল্টি ডাইমেনশনাল পভার্টি? কি বলছে? পরিষ্কার আমরা বুঝতে পারছি, তাহলে কি হবে? তাহলে বলেই তো দিয়েছে, তাহলে মানে কি, কোনো একটা পার্টিকুলার ডাইমেনশন নয়, অনেকগুলো ডাইমেনশন দিয়ে আমরা পভার্টিকে মেজার করব। এবং কি করব, ধরে নাও আমি 100 নিলাম, এবার এটাকে বিভিন্ন ওয়েটে যে আমরা ভাগ করে করে দেখবো যে কত হলো না হলো। ওকে, সেটাই আমরা দেখতে চাই বেসিক্যালি। তাহলে এখানে কি কি নেওয়া হয়? হেলথ, এডুকেশন এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলোর উপর করা হয়। এটা কি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। একটা কথা বলে রাখি, ওয়ার্ল্ড ওয়াইড এটা মেজার করে UNDP, মাথায় রাখবে। আর ইন্ডিয়াতে এটা করে কে? নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ, মাথায় রেখো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে, দেখি চলো। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ইজ প্রাইমারিলি কজড বাই, ঠিক আছে, তো বলছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কেন হয়েছে? দেখো, ল্যাক অফ স্কিল ফর নিউ জবস, হাতে থাকুক, শর্ট টার্ম মার্কেট ফ্ল্যাকচুয়েশনস। দেখো, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলেছে, ভাবো একটা দেশের ইকোনমিক স্ট্রাকচার মানে তাদের যে জব স্কিল তাদের খারাপ, মানে কাঠামোগত গন্ডগোল থাকবে। এটা কিন্তু কাঠামোগত গন্ডগোলের ফিচার নয়। ফ্রিকুয়েন্ট জব সুইচিং, এটাও কাঠামোগত গন্ডগোল নয়, এগুলো সব এগুলো নয়। তাহলে আনসার কি হবে? ল্যাক অফ স্কিলস ফর নিউ জব। নতুন যে জবের জন্য আমাদের দেশে কাজ নেই তা কিন্তু নয়, কাজ আছে, কিন্তু এই কাজগুলো করার মতো করে ঠিক ঠিক লোক নেই। ওকে, তো যেটা আমাদের স্ট্রাকচার, কাঠামোগত সমস্যা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। অ্যাকর্ডিং টু প্ল্যানিং কমিশন 2011-12, হুইচ স্টেট হ্যাড দ্য হাইয়েস্ট পভার্টি রেশিও? তো বলছে কোন কার সব থেকে পভার্টি 2011-12 অনুযায়ী যা ছিল? অপশন ডি, তো ছত্তিশগড়। একটা কথা তোমাদেরকে বলে দিই, এক কাজ করো, কারেন্ট একটা ডেটা তোমাদেরকে দিই আমি, যেটা 2023-2024 এসছে। আমাদের দেশে এখন কারেন্ট পভার্টি ওই মোটামুটি 2.5 থেকে 5% মতো, ঠিক আছে, বা তুমি রাউন্ড ফিগারে মনে করো, ডেফিনেট করে কিছু বলেনি,
3 to 5% মতো আমাদের দেশে এখন পভার্টি আছে। যদি বলা হয় তো আমাদের দেশে এখনো প্রায় 23 কোটি লোক বিপিএল, হ্যাঁ, বিলো পভার্টি লাইনে এখনো পর্যন্ত আছে। আর লাস্ট 1 দশকে একটা আচ্ছা খাসা পপুলেশন তাদেরকে আপলিফট হয়েছে, 30 কোটিরও বেশি। এখনো পর্যন্ত প্রায় 23 কোটিরও বেশি পপুলেশন, নিয়ার অ্যাবাউট 23 কোটি মতো, তারা এখনো কিন্তু বিপিএল ক্যাটাগরিতে রয়েছে। জাস্ট এই ছোট ছোট কথাগুলো তোমরা মনে রেখো। পরবর্তী প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং পভার্টি এলিভেশন প্রোগ্রামস ওয়াজ লঞ্চড স্পেসিফিক্যালি ফর আরবান পুর। তো বলছে যে আরবান পুরের জন্য স্পেসিফিক্যালি নেওয়া যাবে। দেখো স্বর্ণ জয়ন্তী, আচ্ছা এমজিএনআরইজিএ তো তোমার হবে না, এটা তো গ্রামের জন্য নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। তারপরে দেখো স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, তাই না? তাহলে অপশন ডি ইজ দা রাইট আনসার, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা। ঠিক আছে, এটা আরবান এমপ্লয়েড এন্ড পুয়ার পপুলেশনকে টার্গেট করে। দেখে রেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য মেজর ক্রিটিসিজমস অফ ক্যালোরি বেসড পভার্টি লাইন, সেটা হচ্ছে যে ক্যালোরিকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি 2400 এবং 2100 বা 2250 যে অ্যাভারেজ দেখেছিলাম, তাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে মোটামুটি নিচের কোনটা একটা ক্রিটিসিজম। ওকে, কি বলছে? ফোকাস অনলি অন ফুড ইনফ্লেশন। ওকে, ডু নট কনসিডার নন ফুড নিডস লাইক হেলথ অ্যান্ড এডুকেশন। তো বলছে এটা শুধুমাত্র ফুড ইনফ্লেশনকে ফোকাস করে। তারপরে বলছে যে এটা নন ফুড নিডস যেমন হেলথ, এডুকেশন এগুলোর দিকে ফোকাস করে না। আর অ্যাপ্লিকেবল অনলি ইন রুরাল এরিয়া, বলছে শুধুমাত্র গ্রামীণ অঞ্চলের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর বলছে আর বেসড অন আউটডেটেড এনএসএসও ডেটা। আচ্ছা, তো হুইচ অফ দ্য মেজর ক্রিটিসিজম কোনটা? তাহলে কি হয় বলো, এখানে কি হেলথ এবং এডুকেশন এগুলো কি ধরেছি? ধরিনি তো, তাই না? সো বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বি ইজ দ্য রাইট আনসার, মাথায় রেখো। দেখো ক্যালোরি বেসড পভার্টির ভিতরে শুধু আমরা দেখছি যে ওই ব্যক্তিটা 2400 কিলো ক্যালোরি বা 2100 কিলো ক্যালোরি ইরেসপেক্টিভ, মানে ডিপেন্ড করছে যিনি কোথায় বসবাস করেন তার উপরে, পাচ্ছে কিনা। কিন্তু একজন ব্যক্তি তারা প্রপারলি হেলথ পাচ্ছে কিনা, এডুকেশন পাচ্ছে কিনা, এগুলো তো একটা হিউম্যান ডেভেলপমেন্টের যে কটা ফ্যাক্টরস রয়েছে সেগুলো তো ইম্পর্টেন্ট না। বোঝা গেল? তো এই কারণে এটা মেজর একটা ক্রিটিসিজম। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম? নিচের কোনটা একটা এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম? কোনটা? এমজিএনআরইজিএ, তাই না? এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, তোমরা জানো প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধি হবে না, মিড ডে মিল স্কিম, একদমই নয়। ওকে, পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মানিটারি ইন্ডিকেটর ইউজ টু অ্যাক্সেস পভার্টি? তো বলছে যে নিচের কোনটা একটা নন মানিটারি ইন্ডিকেটর ইউজ টু অ্যাক্সেস পভার্টি, পভার্টিকে মেজার করার জন্য নন মানিটারি ইন্ডিকেটর কোনটা? বলছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম তো মানিটারি। ক্যালোরি ইনটেকটা হবে না। মান্থলি হাউস হোল্ড এক্সপেন্ডিচার, ওয়েজ লেভেল, তো ক্যালোরি ইনটেকটা হবে না। ক্যালোরি ইনটেকটা তো এটা কনজাম্পশনের কথা বলেছে, এখানে নন মানিটারি ইন্ডিকেটর বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নন মানিটারি ইন্ডিকেটর? হ্যাঁ, তো কি হবে? ক্যালোরি ইনটেক হবে। ক্যালোরি ইনটেক ইজ দ্য রাইট আনসার, রাইট। নেক্সট, হুইচ প্রোগ্রাম মার্জ দ্য SJSRY, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, and other urban poverty scheme into a single mission? তো বলছে এর সঙ্গে কে মার্চ করে গেছে? ঠিক আছে, সেটা হচ্ছে কি DAY, হ্যাঁ, তোমার দীনদয়াল অন্তর্দয়া যোজনা, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। ঠিক আছে, NULM। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অলরেডি এসেছে। আমি যেগুলো তোমাদের করাচ্ছি সবকটাই যদি ইম্পর্টেন্ট, যদি তোমরা সিরিয়াস হও দেখেছো, এইরকমই তোমাদের কোশ্চেন আসবে, মোটামুটি এইরকমই কোশ্চেন আসবে। ওকে, ক্রনিক পভার্টি রেফার্স টু। তো বলছে ক্রনিক পভার্টি, ক্রনিক মানে কি বলো? ক্রনিক মানে কি? মানে লোকটা ক্রনিক রোগে, ডিজিজে ভুগছে, মানে বহুদিন ধরে ভুগছে, এটা সমস্যা। বলছে শর্ট টার্ম আনএমপ্লয়মেন্ট হবে না, না টেম্পোরারি প্রাইস হবে না, লং টার্ম অ্যান্ড ইন্টার জেনারেশনাল পভার্টি। ঠিক আছে, তো দিস ইজ আ রাইট আনসার। ওকে, মনে রেখো। নেক্সট বলছে বিলো পভার্টি লাইন সেন্সাস ইজ কন্ডাক্টেড বাই, বিপিএল সেন্সাসটা কে কন্ডাক্ট করে জানতে চেয়েছে। দেখো বলছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করে না, মিনিস্ট্রি অফ লেবারও করে না, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট করে, এটা মাথায় রেখো। নীতি আয়োগ কিন্তু করে না, এটা বিপিএলটা মেজার করে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সাপ্লাই সাইড রিজন ফর আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া? তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সাপ্লাই সাইড রিজন
ফর আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। তো নিচের কোনটা সাপ্লাই সাইড জানতে চেয়েছে, বলছে যে রিসেশন, অটোমেশন, জব লে অফ ইন প্রাইভেট সেক্টর, লো কনজিউমার ডিমান্ড। দেখো, অটোমেশন এন্ড টেকনোলজি রিডিউস দ্য ডিমান্ড ফর লেবার। সে কি হবে, যদি আমরা অটোমেশন হয় এবং টেকনোলজি যদি রিডিউস করি তো ডিমান্ড ফর লেবার কি হবে, বাড়বে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাপ্লাই সাইড রিজন ফর আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, একদমই তাই, তাই না, বুঝতে পেরেছো? এর ফলে কি হবে, সাপ্লাই সাইড গন্ডগোল হবে। নেক্সট বলছে দ্য কনসেপ্ট অফ ওয়ার্কিং পুয়ার, তাই না, রিলেটিং টু। তো ওয়ার্কিং পুয়ার কাকে বলে জানতে চেয়েছে। আনএমপ্লয়েড স্কিলড ইউথ, একদমই না। এমপ্লয়েড পার্সন হু স্টিল লিভ বিলো পভার্টি লাইন, একদমই ঠিক কথা, বি ইজ দা রাইট আনসার। যে এমন একজন ব্যক্তি যে কাজ করছে কিন্তু তার সত্ত্বেও সে বিলো পভার্টি লাইনে, সে মানে একটা পভার্টি লাইন নিচে সে এখনো পর্যন্ত আছে। তো এইরকম টাইপের পপুলেশনকে আমরা কি বলি, আমরা বলি ওয়ার্কিং পুয়ার বলি। ঠিক আছে, তো এই ছিল আজকের টপ 25টা এমসিকিউ, যেটা পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট রিলেটেড। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার যদি কোনো বন্ধু থাকে যার কিনা ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম রয়েছে, আমি তোমাদের প্রমিস করছি রেগুলার প্রথম থেকে যে কটা আমি একটা দিয়ে যাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে তোমরা করে যাও। তোমাদের ইন্ডিয়ান ইকোনমিতে তোমাদের বেসিক যে প্রবলেম গুলো থাকে না, বেসিক কেন, তোমাদের অনেক অ্যাডভান্স লেভেলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এমসিকিউ ধরে ধরে ইন ডিটেলসে যতটুকু লাগবে আমি কিন্তু ততটুকু তোমাদের আমি করিয়ে দিচ্ছি। প্যারালালি মাঝখানে যে তোমাদের জন্য প্রশ্ন যেগুলো রাখি, পারলে তোমরা কমেন্ট করো বা নিজেরা তোমার ডায়েরিতে লিখে রেখো, ঠিক আছে, তাহলেই হবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের দিন আমি পভার্টি এবং আনএমপ্লয়মেন্টের বাকি যে 25টা কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিরিজটা চলছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে জুড়ে থেকো। ঠিক আছে, চলো টাটা।